Good morning, dear student. Welcome to the way of solution number one study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 34 34তম ক্লাসে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তো তোমরা কোন কোন পরীক্ষা দেবে বা আপকামিং তোমাদের কি কি পরীক্ষা আছে একটু কমেন্টে জানাবে আজকে। ওকে, আমাদের এই যে সেটটা করানো হচ্ছে আপকামিং তোমাদের যে এনটিপিসি এসএসসির পরীক্ষা জিডিএমটিএস ডাব্লিউবিপি কেপি যে ধরনের জিকে আসে ওভারঅল আর সেই ধরনের জিকেই কিন্তু করানো হবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো ক্লাস রুটিন দেখে রাখো, আমাদের সকল ক্লাস রুটিন কখনকার হয়। আমার ক্লাস সকাল 7:30 থেকে পাচ্ছ, কেডি স্যার সকাল 9টা থেকে পাচ্ছ, এবং অন্যান্য ক্লাস রুটিন এখানে দেওয়া আছে। প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে পাবে, এবং টিডব্লিউএস একাডেমি অ্যাপ, এই অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি। আমাদের যে পেড কোর্সগুলো অ্যাভেলেবেল আছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ, যারা নতুন স্টুডেন্ট আছো কোনো ফাউন্ডেশন ব্যাচ নাও নেই, তোমরা আমাদের এই নতুন ফাউন্ডেশন শুরু হচ্ছে এটা নিতে পারো। নিঃসন্দেহে দুর্দান্ত একটা ব্যাচ, যে কোনো পরীক্ষায় এই ব্যাচ তুমি যদি ক্লিয়ার করো, যে সাবজেক্টে যে চ্যাপ্টার ধরে ক্লাস করানো হচ্ছে সেটা তোমাকে কাজে আসবে। এবং আমাদের রেলের জন্য স্পেশাল ব্যাচ রয়েছে, এনটিপিসির জন্য রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2, 4 মাসে টোটাল সিলেবাস কভার আপ পাবে, 1 বছর এই ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে। এসএসসি রেলের জন্য শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ রয়েছে, প্র্যাকটিস ব্যাচ সম্পূর্ণ বাংলায় হবে। এসএসসি জিডিএমটিএস গ্রুপ ডি এনটিপিসি আরপিএফ এই সমস্ত পরীক্ষার জন্য এই ব্যাচটা কাজে আসবে। ঠিক আছে, প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের এমসিকিউ প্র্যাকটিস আলোচনা শুরু হচ্ছে এক্ষুনি। তো যদি প্রয়োজন হয় অবশ্যই নেবে, এবং আমরা যে ক্লাসগুলো করাচ্ছি ফ্রি ক্লাস সেগুলো তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত কানেক্ট থাকো। প্রত্যেকের সেশনটি লাইক শেয়ার করো। তো বিভিন্ন প্রশ্ন তার সঙ্গে যে ডিসকাশনটা হবে সেটাও কিন্তু কাজে আসবে। ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে? ভারতীয় সংবিধান আমরা জানি, ভারতীয় সংবিধানে প্রচুর বিষয় আছে, প্রচুর বিষয় রয়েছে ভারতের সংবিধানে, এবং সেখানে বেশ কিছু বিষয় বিভিন্ন দেশ থেকে ধারণাটা নেওয়া হয়েছে। যেমন এই রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। এখন যদি বলো এই রাষ্ট্রপতির কনসেপ্টটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে বলো তো? যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন, আর্টিকেল 52-তে রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে আর্টিকেল 54 রয়েছে। রাষ্ট্রপতি এই কনসেপ্টটা নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। রাষ্ট্রপতির কনসেপ্ট বা রাষ্ট্রপতি পদ এটি নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে বা ব্রিটেন থেকে আমরা যেটা বলি। ঠিক আছে, কিন্তু নির্বাচন পদ্ধতি আবার একটু আলাদা। রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেয়? রাষ্ট্রপতি নির্বাচনে কারা অংশগ্রহণ করে? লোকসভার সদস্য, রাজ্যসভার সদস্য এবং বিধানসভার সদস্যরা এবং বিধান পরিষদের সদস্যরা, তারা কিন্তু ভোট দেয়। বিধান পরিষদ সব রাজ্যে নেই, 6টি রাজ্যে আছে। তাহলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে কারা? রাষ্ট্রপতি যে মনোনীত সদস্য ওগুলো বাদে বাদ বাকি লোকসভা, রাজ্যসভার যে সদস্য এবং রাজ্য বিধানসভা সদস্য, বিধান পরিষদের সদস্য, তারা কিন্তু এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়। বর্তমান রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু। কততম রাষ্ট্রপতি? 15তম রাষ্ট্রপতি। তাহলে রাষ্ট্রপতি নিয়ে আমি কিন্তু এখানে মানে অনেক কথা এখানে বললাম। ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্পর্কে প্রচুর কথা বলা যায়, বলতে গেলে আধ ঘন্টা 40 মিনিট হয়ে যাবে। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে রাজেন্দ্র প্রসাদ, তাই তো? প্রথম মহিলা রাষ্ট্রপতিকে প্রতিভা পাটেল। বর্তমান দ্রৌপদী মুর্মু ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি, দলিত রাষ্ট্রপতি। প্রথম কে ছিল? কে আর নারায়ণন। এরকম প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে বলো ডক্টর জাকির হোসেন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি। কোন রাষ্ট্রপতি পরপর দুবার মানে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। রাষ্ট্রপতি শপথ গ্রহণ কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 60।
ইমপিচমেন্ট কত 61। অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার রয়েছে? এই যে কোশ্চেনগুলো বললাম এগুলো আমি তোমাদের অন্যান্য ক্লাসে করিয়েছি, একটু রিমাইন্ড করে দেওয়া হলো, প্রচুর বিষয় আছে। অশোকের শিলালেখ এখানে কোন লিপির ব্যবহার রয়েছে? ব্রাহ্মী লিপি, দেবনাগরী, গুরুমুখী, সংস্কৃত। অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করে? অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেছেন? জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপের নাম তোমরা প্রত্যেকে জানো। জেমস প্রিন্সেপ তিনি অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন 1837 সালে। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেছিলেন তিনি। এবং এই যে শিলালিপিতে যে ভাষা ছিল সেটি হচ্ছে ব্রাহ্মী। ব্রাহ্মী লিপি ছিল, ঠিক আছে, ব্রাহ্মী লিপি ছিল। অশোকের কোন শিলালিপি বা শিলালেখ থেকে আমরা কলিঙ্গ যুদ্ধের কথা জানতে পারি? সেটি হচ্ছে 13তম বা ত্রয়োদশ শিলালেখ থেকে, এটা মনে রাখবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কয়জন সাহসী ছেলে মেয়েকে 2024 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত করেছেন? পুরস্কারটার নাম এটা, মানে বালকদের আর কি, সাহসী ছেলে মেয়েদের 2024 সালে এই পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত করেছেন 19 জনকে। 19 জনকে। নিচের কোনটিকে চুম্বক প্রবলভাবে আকর্ষণ করে? প্রবলভাবে আকর্ষণ করে অর্থাৎ কোনটি চুম্বক পদার্থ? যে সমস্ত পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় বা চুম্বক আকর্ষণ করে তাদেরকে আমরা চৌম্বক পদার্থ বলি। কি বলা হয়? চৌম্বক পদার্থ। এই চৌম্বক পদার্থ যেমন কি হতে পারে? লোহা হতে পারে, নিকেল হতে পারে। এখানে যে অপশনটা আছে নিকেল আছে, লোহা, নিকেল, আরো কিছু সংকর ধাতু রয়েছে, অ্যালনিকো, অনেকগুলো রয়েছে। বলো, প্রেরি অঞ্চল। প্রেরি একটা তৃণভূমি অঞ্চল, এটি কোন মহাদেশে দেখা যায়? উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা নাকি দক্ষিণ আমেরিকা? প্রেরি অঞ্চল বলতে গেলে প্রেরি হচ্ছে একটি তৃণভূমি অঞ্চল। তৃণভূমি অঞ্চল এটি কোন মহাদেশে দেখা যায়? পরীক্ষায় আসা প্রশ্ন, প্রত্যেকে বলো সঠিক উত্তর এখানে কোনটি হবে? প্রেরি অঞ্চল যেটি দেখা যায় উত্তর আমেরিকাতে। উত্তর আমেরিকাতে এটি দেখা যায়। একই সঙ্গে তোমরা লিখে নাও পম্পাস তৃণভূমি। পম্পাস তৃণভূমি অঞ্চল এটি দেখা যায় সাউথ আমেরিকাতে। দক্ষিণ আমেরিকাতে দেখা যায় পম্পাস তৃণভূমি। সাভানা তৃণভূমি দেখা যায় আফ্রিকাতে। আফ্রিকাতে সাভানা তৃণভূমি। ডাউন্স টেম্পারেট তৃণভূমি এটি দেখা যায় অস্ট্রেলিয়াতে। তাহলে এইগুলো তোমরা লিখে রাখো প্রত্যেকে। সম্প্রতি সারা দেশ জুড়ে বাড়ির ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের প্যানেল বসানোর জন্য কোন যোজনা চালু করা হয়েছে? প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা, প্রধানমন্ত্রী বিজলি যোজনা, প্রধানমন্ত্রী সূর্য শক্তি যোজনা নাকি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা? প্রধানমন্ত্রী উজ্জ্বলাটা কি? এটা হচ্ছে এলপিজি গ্যাসের কথা, বাড়িতে যে রান্নার গ্যাসের কথা হচ্ছে উজ্জ্বলা যোজনা, তাই তো? আর এটা হচ্ছে বাড়িতে অনেক জায়গায় বা অনেক ইন্ডাস্ট্রিতে মানে সোলার প্যানেল বসানো হচ্ছে, সেটা থেকে ডাইরেক্ট মানে সৌর বিদ্যুৎ তৈরি হবে, মোটামুটি ওই বিদ্যুতেই চলবে বাড়িতে। তো এটি নাম হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। অপশন এ যারা করেছে উত্তর সঠিক হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র আমরা জানি, অর্থশাস্ত্র কে রচনা করেছেন? কৌটিল্য। এবং বলতে হবে এটি কিসের সঙ্গে সম্পর্কিত?
অর্থাৎ অর্থশাস্ত্রের বিষয়বস্তুটা কি আছে, অর্থশাস্ত্রের ভিতরে কি আছে, কোনো সেনা সংক্রান্ত তথ্য আছে, আর্থিক সিদ্ধান্ত, রাজনৈতিক শাসন, নাকি সামাজিক প্রেক্ষাপট সংক্রান্ত বিষয় এখানে বলা হয়েছে। কৌটিল্যের অর্থশাস্ত্র, এটি হচ্ছে সঠিক উত্তর। কি হবে এখানে? উত্তর হয়ে যাবে রাজনৈতিক শাসন সংক্রান্ত তথ্য এখানে বলা হয়েছে। গুজরাটের প্রধান বন্দরটি হলো কি? গুজরাটের প্রধান বন্দরটি হলো কি? কান্দালা, পোরবন্দর, ওখা নাকি সুরাট? তো ভারতবর্ষের সমুদ্র উপকূলবর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানে বিশেষ করে সমুদ্র বন্দর রয়েছে, আর নদীর তীরে আছে নদী বন্দর, যেমন আমাদের কলকাতাতে রয়েছে, হলদিয়াতে রয়েছে। গুজরাটের প্রধান বন্দর হচ্ছে কান্দালা পোর্ট, যার অপর নাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় বন্দর। দীনদয়াল উপাধ্যায় পোর্ট বর্তমান নাম, এটা মানেই এটা কান্দালা পোর্ট। এটা হচ্ছে ভারতবর্ষের একটি ট্যাক্স ফ্রি পোর্ট, অর্থাৎ শুল্ক মুক্ত বন্দর। এটা হচ্ছে ট্যাক্স ফ্রি পোর্ট। শুল্কমুক্ত বন্দরের মধ্যে আমাদের মুম্বাই বন্দর রয়েছে। মুম্বাই পোর্ট ভারতের, সেটি হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর এবং ব্যস্ততম বন্দর মুম্বাই। মুম্বাই বন্দর, মুম্বাই সমুদ্র বন্দর। তো সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি, অর্থাৎ ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যে কিছু ব্যাপার রয়েছে ট্যাক্সের, সেখানে ট্যাক্স ফ্রি বা শুল্কমুক্ত বন্দর কান্দালা এবং ওটা মুম্বাই। কাদম্বরী এর রচয়িতা হলেন কে? কাদম্বরীর রচয়িতাকে ক্ষেমেন্দ্র কলহন, ভবভূতি নাকি বাণভট্ট? বলো, প্রত্যেকে এখানে অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? প্রশ্নটা সহজই আছে, বাণভট্ট। কলহন রচিত রাজ তরঙ্গিনী রয়েছে, যেটা থেকে আমরা কাশ্মীরের ইতিহাস জানতে পারি। ভবভূতি উত্তরা রামচরিত রয়েছে। আচ্ছা, কোন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন কি? উত্তর কি আছে? উত্তর বলছে না, হ্যাঁ, হ্যাঁ কেবল 6 মাসের জন্য, হ্যাঁ কেবল 1 বছরের জন্য। কোন ব্যক্তি একাধিক রাজ্যের রাজ্যপাল হতে পারেন? অবশ্যই পারেন, সেটা রাষ্ট্রপতির উপর ডিপেন্ড করছে। এটা নির্দিষ্ট কোনো সময় বলা নেই ওইভাবে। রাজ্যপাল থাকতে পারেন অস্থায়ী হিসেবে, একটি বা একটা অস্থায়ী এইভাবে থাকতে পারে। তো এটা রাষ্ট্রপতির উপর ডিপেন্ড করছে, কারণ রাজ্যপালকে নিয়োগ করছেন রাষ্ট্রপতি। বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? বিশ্বের বৃহত্তম হ্রদের নাম কি? কাস্পিয়ান সাগর, টাঙ্গানিকা হ্রদ, সুপিরিয়র হ্রদ, লোকটাক হ্রদ? বিশ্বের সব থেকে বড় হ্রদের নাম কি? কাস্পিয়ান, টাঙ্গানিকা, সুপিরিয়র, লোকটাক? সঠিক উত্তর কোনটি হবে? সব থেকে বড় হ্রদের নাম হচ্ছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর এটি পৃথিবীর মধ্যে সব থেকে বড় এবং লবণাক্ত জলের হ্রদ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে সব থেকে বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? সুপিরিয়র হ্রদ পৃথিবীর মধ্যে বৃহত্তম মিষ্টি বা স্বাদু জলের হ্রদ। মিষ্টি বা স্বাদু জলের হ্রদ এটি হচ্ছে সুপিরিয়র হ্রদ। আমাদের লোকটাক হ্রদ রয়েছে মণিপুরে, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম হ্রদ। মিষ্টি জলের হ্রদের মধ্যে উত্তর পূর্ব ভারত, মানে কোথায়? ভারতের উত্তর পূর্ব দিকে যে রাজ্যগুলো রয়েছে 7টি, তার মধ্যে সব থেকে বড় হ্রদ লোকটাক হ্রদ, মিষ্টি জলের হ্রদ, মণিপুর রাজ্যে অবস্থিত। কবে সারা দেশ জুড়ে পরাক্রম দিবস পালিত হয়ে গেল? পরাক্রম দিবস কবে পালিত হয়? 26শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 24শে জানুয়ারি, 23শে জানুয়ারি?
26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস, 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার ডে, জাতীয় ভোটার দিবস, আর এটি হবে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন। 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে কি পালিত হচ্ছে? নেতাজির জন্মদিন উপলক্ষে, নেতাজির জন্মদিন উপলক্ষে পালিত হচ্ছে জাতীয় পরাক্রম দিবস। নোকালিকায় জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত? নোকালিকায় জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, মেঘালয়, মধ্যপ্রদেশ নাকি ঝাড়খণ্ড? তো ভারতবর্ষে সব থেকে উচ্চতম জলপ্রপাত নাম হচ্ছে কুঞ্চিকল জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কোথায়? কর্ণাটকে আছে। কর্ণাটকের কুঞ্চিকল সব থেকে উচ্চতম জলপ্রপাত, যেটি কর্ণাটকে বারাহি নদীর উপরে অবস্থিত, 455 মিটার উচ্চতা। তারপর রয়েছে নোকালিকায় জলপ্রপাত, এটি মেঘালয়ে অবস্থিত। সম্প্রতি কোন রাজ্যে ভারত এবং কিরগিজস্তানের একটা প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক মহড়া খঞ্জার 2024 আয়োজিত হয়ে গেল? দুর্দান্ত একটা প্রশ্ন আপকামিং পরীক্ষাগুলোর জন্য। ভারত এবং কিরগিজস্তানের প্রতিরক্ষা বাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া খঞ্জার 2024 আয়োজিত হলো কোথায়? গুজরাট, উড়িষ্যা, হিমাচল প্রদেশ নাকি পাঞ্জাব? বলো সঠিক উত্তর কোনটি হবে এখানে? খঞ্জার 2024 কোন কোন দেশের মধ্যে? এই নামটা মনে রাখতে হবে তোমাদের, ভারত এবং কিরগিজস্তানের মধ্যে। কি মহড়া? সেনা মহড়া, ঠিক আছে। এটা হচ্ছে হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশ রাজ্যে। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? রবার্ট ক্লাইভ, ওয়ারেন হেস্টিং, উইলিয়াম বেন্টিং, লর্ড ক্যানিং? ভারতের প্রথম গভর্নর জেনারেল। তো এটা, এই পদটা কবে চালু হয়? দেখো, এটা আমরা অনেকবার তোমার বলেছি, রবার্ট ক্লাইভ হচ্ছে প্রথম বাংলার গভর্নর। রবার্ট ক্লাইভ ছিলেন ভারতবর্ষের, বলা হচ্ছে না, প্রথম বাংলার গভর্নর। ভালো করে খেয়াল করো। ওয়ারেন হেস্টিং ছিলেন প্রথম বাংলার গভর্নর জেনারেল। ওয়ারেন হেস্টিং ছিলেন বাংলার প্রথম গভর্নর জেনারেল। তাহলে এখানে যেটা অ্যাড হয়েছে সেটা হচ্ছে জেনারেল কথাটা যুক্ত। এবার আসবে উইলিয়াম বেন্টিং, হচ্ছে ভারতের প্রথম ভারতের গভর্নর জেনারেল। প্রথম ভারতের, এই বাংলাটা হয়ে গেল ভারত, ভারতের গভর্নর জেনারেল। এখানে কিন্তু জিনিসটা চেঞ্জ হলো, বাংলা থেকে হয়ে গেল ভারত। এটা আমি একটু মেনশন করে দিলাম তোমাদের। লর্ড উইলিয়াম বেন্টিং, তিনি হচ্ছেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। বাংলা থেকে হলো ভারত, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে এই জেনারেল কথাটা যুক্ত হলো। আর লর্ড ক্যানিং হচ্ছে প্রথম, তিনি হচ্ছেন শেষ ভারতের গভর্নর জেনারেল, একই সঙ্গে প্রথম ভাইসরয়। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, ভারতের গভর্নর জেনারেল তো আবার লর্ড মাউন্টব্যাটেন,
লর্ড মাউন্টব্যাটেন প্রথম ভারতের গভর্নর জেনারেল, ওটা কিন্তু স্বাধীনতার পরে। দেখো 1858 থেকে এই পদটা শুরু হচ্ছে, এই যে ভাইসরয় পদটা শুরু হচ্ছে 1858 থেকে এই পদটা শুরু হলো ভাইসরয় পদটা, এবং 1947 স্বাধীনতা পর্যন্ত ভাইসরয় পদ ছিল। যেই ভারত স্বাধীন হচ্ছে আবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, আর ইনি হচ্ছেন পরাধীন ভারতে, পরাধীন ভারতে, ঠিক আছে। উইলিয়াম বেন্টিং প্রথম ভারতের গভর্নর জেনারেল পরাধীন ভারতে, পরাধীন ভারতে, এটা কিন্তু বুঝে নিতে হবে। স্বাধীন হওয়ার পরে আবার ভাইসরয় পদ স্টপ, গভর্নর জেনারেল পদ আবার শুরু হয়েছিল। উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল হয়েছে 1833-এর সনদ আইন থেকে। ওয়ারেন হেস্টিং গভর্নর জেনারেল হয়েছে 1773-এর রেগুলেটিং অ্যাক্টের পর থেকে, 74 থেকে হয়েছে। এটা 1858 থেকে হয়েছে প্রথম ভাইসরয়। আর গভর্নর এটা তো 1757 থেকে চলছিল, ঠিক আছে। এগুলো খেয়াল করবে। কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসেন? কোন গ্রিক দূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় ছিলেন? কার রাজসভায়? চন্দ্রগুপ্ত মৌর্য, কৌটিল্য, সেলুকাস, মেগাস্থেনিস, জাস্টিন। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে বলো? গ্রিক রাজা সেলুকাসের দূত হিসেবে এসেছিল মেগাস্থেনিস। তাহলে এখানে অনেক সময় কনফিউশনে অনেকে সেলুকাস করে ফেলে। মেগাস্থেনিসের দূত সেলুকাস নয়, সেলুকাসের দূত মেগাস্থেনিস। মেগাস্থেনিস রচিত বইটার নাম হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা বই লিখেছেন তিনি। ভারতীয় সংবিধান কত নম্বর ধারার অধীনে ভারত সরকার ভারতরত্ন এবং পদ্মশ্রী পুরস্কার প্রদান করে? দেখো ভারতবর্ষের সংবিধানে রয়েছে কোন রকম পদবী গ্রহণ নিষিদ্ধকরণ। 18 নম্বর আর্টিকেলে আরো কিছু বলা হচ্ছে যে পদবী গ্রহণ নিষিদ্ধকরণ, পদবী গ্রহণ নিষিদ্ধকরণ। এই নিষিদ্ধকরণটা কিসের উপরে? তোমার নাম, ধরো যে কোনো একটা নাম, বন্দ্যোপাধ্যায় হলো ধরো তোমার পদবী, সেটা তুমি ইচ্ছা মতো মন্ডল, চট্টোপাধ্যায় করতে পারবে না, ঠিক আছে। এই সমস্ত পদবী গ্রহণ নিষিদ্ধকরণ। এই ধারার অধীনেই ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়। এগুলো কোনো উপাধি নয়, এগুলো হচ্ছে সম্মান, ঠিক আছে। এগুলো কোনো উপাধি নয়, ভারতরত্ন কোনো উপাধি নয়, পদ্মশ্রী এগুলো কোনো উপাধি নয়। পদবী গ্রহণ নিষিদ্ধকরণ কেবলমাত্র কিছু পয়েন্ট রয়েছে। শিক্ষা বা সামরিক ক্ষেত্রে ওই পদবীগুলো নেওয়া যায়, যেমন ডক্টরেট উপাধি দেওয়া হয়, কেউ এমবিবিএস পাশ করে ডক্টর উপাধি পেল, এগুলো নেওয়া যায়। শিক্ষাক্ষেত্রে শিক্ষা ও সামরিক উপাধি যেগুলো অ্যাডমিরাল, জেনারেল, এই যে উপাধিগুলো দেওয়া হয়, জেনারেল বিপিন রাওয়াত, তাই তো, এই উপাধিগুলো নেওয়া যেতে পারে। শিক্ষা ও সামরিক উপাধি নেওয়া যায়। তাহলে এখানে যে বিষয়টা আমি তোমাদের মেনশন করলাম সেগুলো মনে রাখতে হবে, যে সামরিক এবং বিদ্যা বিষয়ক উপাধি নেওয়া যাবে, এটা একটা পয়েন্ট। শিক্ষা বা বিদ্যা, সামরিক উপাধি নেওয়া যায়। অন্যান্য পদবী গ্রহণ নিষিদ্ধকরণ এটা নেওয়া যায় না, এটা আর্টিকেল 18-এ বলা হয়েছে। এবং ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ এগুলো কিন্তু কোনো উপাধি নয়, এটা হচ্ছে সম্মান, এটা সম্মানজনক
পদ বলা হচ্ছে, মানে পদ নয়, উপাধি নয়, এটা হচ্ছে তোমার সম্মান বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। হ্যাঁ, ওগুলো হচ্ছে সম্মানজনক পুরস্কার মাত্র। রাজ্যপাল মারা গেলে বা পদত্যাগ যদি করে, তাহলে রাজ্যপালের দায়িত্ব কে পালন করেন? মুখ্যমন্ত্রী, রাজ্য বিধানসভার অধ্যক্ষ, হাইকোর্টের প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতি? তো এখানে এই যে কোশ্চেনটি আছে ইম্পর্টেন্ট আছে, উত্তর হবে হাইকোর্টের প্রধান বিচারপতি। যদি রাজ্যপাল মারা যায়, রাজ্যে একটা প্রধান হাইকোর্ট থাকে, প্রধান কোর্ট যেটাকে হাইকোর্ট বলা হয়, তো তার প্রধান বিচারপতি। এবার যদি রাষ্ট্রপতি মারা যায় তখন কি হয়? রাষ্ট্রপতি যদি মারা যায় বা পদত্যাগ করে হঠাৎ করে, তখন রাষ্ট্রপতি পদটা কি হয়, কে নেবে? উপরাষ্ট্রপতি। ওই রাষ্ট্রপতি পদের যে কাজগুলো বা দায়িত্বগুলো আছে সেটা পালন করবে উপরাষ্ট্রপতি। এবার যদি উপরাষ্ট্রপতিও না থাকে, অ্যাবসেন্ট থাকে ওই সময়, তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি তোমার হচ্ছে ওই রাষ্ট্রপতির তোমার দায়িত্ব পালন করবেন। ওকে, তাহলে এখানে বোঝা গেল রাষ্ট্রপতির অবর্তমানে উপরাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি না থাকলে তখন রাষ্ট্রপতির পদটা সামলাবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল যদি মারা যায় বা পদত্যাগ করে, সেক্ষেত্রে এই পদটা দায়িত্ব পালন করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছিল কয়টি? মূল সংবিধান মানে, মূল সংবিধান বলতে যখন সংবিধান লঞ্চ হয়েছে 1950-তে, 26শে জানুয়ারির কথা বলা হচ্ছে, তখন ছিল 7টি। বর্তমানে কটি? বর্তমানে মৌলিক অধিকার হচ্ছে 6টি। এটা কিন্তু মনে রাখবে। সম্পত্তির অধিকার, যেটি মৌলিক অধিকার থেকে বাদ গেছে 1978 সালে। সম্প্রতি কোন দেশ ডিজিটাল পাবলিক পরিকাঠামো পুনর্গঠনের জন্য ভারতের ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছেন বা একটা চুক্তি স্বাক্ষর করেছে? কোন দেশ? পেরু, ফ্রান্স, চিলি নাকি কিউবা? ডিজিটাল পাবলিক পরিকাঠামো পুনর্গঠনের জন্য ভারতের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছেন। এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, কিউবা। সঠিক উত্তর হবে অপশন ডি, কিউবা। আচ্ছা, আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে একবার দেখে রাখো তোমরা। যদি কোনো ব্যাচের প্রয়োজন হয় আমাদের TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করবে, সেখানে তুমি পেড কোর্স অপশনে গেলে পেয়ে যাবে। নিম্নলিখিত কোন বক্তব্যটি ভুল? কৌটিল্য ছিলেন চন্দ্রগুপ্তের পথপ্রদর্শক, পরামর্শদাতা। চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হন তার পুত্র বিন্দুসার। চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে পরিচিত ছিলেন অমিত্রঘাত হিসাবে। চন্দ্রগুপ্ত দক্ষিণ ভারতে অনশনে প্রাণ ত্যাগ করেন। তাহলে এই যে অপশনগুলোর মধ্যে ভুলটা বার করতে হবে। ভুলটা আমরা অলরেডি, তোমরা অনেকেই বুঝতে পেরেছো। অমিত্রঘাত এই উপাধি কি ছিল? অমিত্রঘাত উপাধি ছিল বিন্দুসারের, বিন্দুসারের উপাধি ছিল। তাহলে এটা ভুল আছে। উত্তর আমরা পেয়ে গেলাম অপশন সি। তাহলে এইগুলো কিন্তু ঠিক আছে প্রত্যেকে আমরা জানি যে কৌটিল্যর সাহায্যে চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাস্ত করেছিলেন। চন্দ্রগুপ্তের উত্তরাধিকারী হয়েছেন তার পুত্র বিন্দুসার। চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করে এবং দক্ষিণ ভারতে অনশনে প্রাণ ত্যাগ করেছিলেন। ওকে, চন্দ্রগুপ্ত গ্রিকদের কাছে কি নামে পরিচিত ছিল? স্যান্ড্রোকোট্টাস। গ্রিকদের কাছে তিনি স্যান্ড্রোকোট্টাস নামে পরিচিত ছিলেন। স্যান্ড্রোকোট্টাস, স্যান্ড্রোকোট্টাস নামে পরিচিত ছিলেন। বন্ধ্যাত্ব প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে? বন্ধ্যাত্ব প্রতিরোধে কোন ভিটামিন সাহায্য করে? ভিটামিন এ, বি, সি, ডি? না, ভিটামিন এ, বি, ডি, ই। ভিটামিন সাহায্য করে ভিটামিন ই। ভিটামিন ই হচ্ছে বন্ধ্যাত্ব প্রতিরোধে সাহায্য করে, বা ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? বন্ধ্যাত্ব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। পৃথিবীতে বস্তুর মুক্তিবেগের মান কত বলতে পারবে? পৃথিবীতে বস্তুর মুক্তিবেগ বা স্কেপ ভেলোসিটি হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অপশন ডি। মোহিনী আট্টম
কোন রাজ্যের নৃত্য বলো? দুর্দান্ত একটা প্রশ্ন এবং প্রত্যেকে এটা পারবে। কেরালা, কথাকলি কেরালা। মোহিনীঅট্টম, এটাও কেরালা। এটা তোমাদের অপশন ছিল, মানে হোমওয়ার্ক ছিল কতদিনে। জিকা ভাইরাস মূলত কোন মশা বহন করে? উত্তর হবে এডিস মশা। ডেঙ্গু, এডিস মশা। কিউলেক্স মশা তোমার মাইক্রোফাইলেরিয়ার বাহক। অ্যানাফিলিস ম্যালেরিয়া রোগের বাহক। স্বাধীন ভারতের প্রথম দলিত মুখ্যমন্ত্রী কে ছিলেন? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। আজকের ক্লাসের আলোচনা আমি এখানে স্টপ করছি, সেশনটা এখানে এন্ড হচ্ছে। প্রত্যেকে যারা কানেক্ট আছো আমাদের দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে, অ্যাপ ডাউনলোড করো, যদি প্রয়োজন হয় অবশ্যই পেড কোর্স তোমরা নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, টাটা, বাই।